রক্ষা কবচ পেয়েছিল। রক্ষা কবচের প্রথম শর্ত ছিল তাকে সিআইডি তদন্ত সহিজাল কাণ্ড সহযোগিতা করতে হবে। সিআইডি সূত্রে যেটা খবর, প্রথম দিন তিনি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে বলেছেন আমি জানি না। কালকে তিনি অনেক প্রশ্নের তার উত্তরটাই দেন প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এ কেমন সহযোগিতা চলছে? এর কি কনসিকোয়েন্স ভোগ করতে হবে? দেখুন, এতদিন কোর্টের বিরুদ্ধে কাজ করেছেন, কোর্টে কোনো নির্দেশ মানেননি, এখন বাঁচার জন্য কোর্টের কাছে যাচ্ছেন। এটা আমরা সবাই জানি। কোনো ব্যাপারে সাময়িক কোনো হয়তো কোর্ট একটুখানি দিতে পারে সুবিধা, কিন্তু তার মানে এই নয় যে কোর্টের তদন্তে আপনি বাধা দেবেন, আইনের তদন্তে বাধা দেবেন আর তারপরে কোর্ট আপনাকে বাঁচাবে। এটা হয় না। আর এরকম বহু লোক করেছেন এই আগের নেতারা। দেখুন না, কে হসপিটালে ভর্তি হয়েছে, কে অন্য কিছু দেখাতো, তিনি তো নিজের নোটিশও নেননি সিআইডির, লোককে দিয়ে পাঠিয়েছেন। সহযোগিতা কিসের? আজকে সিআইডিকে বাড়ির গেট ভেঙে ঢুকতে হচ্ছে বাড়িতে, তো সহযোগিতা নাকি এটা? বাকিটা কোর্টই দেখবে। নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেখানে ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরার কথা শোনা যাচ্ছে। উনি এখানেও আবার আদালতের রক্ষা কবচ নিতে যাবেন। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত। সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে, আইন সেরকমভাবে এগোবে। মেসির ভাই আজকে আজকে তার রক্ষা কবচ বা তার সময়সীমা দুটোই একসঙ্গে শেষ হয়ে যাচ্ছে। কারণ মেসির ভাই অরূপ বিশ্বাস, ঠিক আছে, ছবি বিশ্বাস, তার আজকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আজকে যদি তিনি না যান, তিনবার তিনি হাজিরা এড়িয়েছেন, তিনি না যান, দেখুন, একজন নেতাকে নিয়ে আলোচনা করতে গেলে দিন কেটে যাবে। এরা যা অপরাধ করেছে, যা অপমান করেছে লোককে, আর বাংলা যে বদনাম করেছে, সাধারণ মানুষের দিন মুখ বন্ধ করেছিল, এখন তারা কমপ্লেন করতে আরম্ভ করেছেন, তার তদন্ত হচ্ছে। আর বাকি কিভাবে ডিমের দাম বাড়ছে আপনারা দেখছেন। আর এটা চিন্তার বিষয় আছে। কমপক্ষে মানুষ ক্ষোভটা ডিমের উপর দিয়ে দাঁড়াচ্ছে। যদি ইট পাটকেল নিত, ইটের দাম বেড়ে যেত। এনসিপিআই দলটা 4 বছর আগেই তৈরি হয়ে গেছিল। তার মানে যারা আজকে 22 জন এই দল ছাড়লো, তার মানে তারা আগে থেকে তাদের ব্যাকআপ ঠিক করেই রেখেছিল। কাদের নিয়ে বসবাস করছিলেন মমতা ব্যানার্জি? পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার। থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাইকে। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে জাহাঙ্গীর খান হচ্ছেন একমাত্র প্রার্থী যিনি ভোটের পর, ফল ঘোষণার পর প্রতিদিন রোড শো করছেন। তিনি কোমরে দড়ি পরে নিচ্ছেন, হাতটা জোর করে নিচ্ছেন, মাঝে মাঝে কানও ধরছেন। এর মধ্যে তার বিড়ম্বনা আরও বাড়লো, কারণ জেপি নাড্ডার ওই যে কনভয় 2020 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ, যার আপনি প্রত্যক্ষদর্শী, সেই মামলাতে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি তখন গ্রেপ্তারও হয়েছিলেন একদিনের জন্য, তিনি জামিন পেয়ে গেছিলেন। কেসটা রিওপেন হচ্ছে। এরকম বহু কেস আছে, রিওপেন হবে। কারণ ওই দিন যে ধরনের ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল, আমিও মাননীয় নাড্ডাজির গাড়িতেই ছিলাম। ওটা যদি বুলেট প্রুফ গাড়ি না হতো তো বাঁচা মুশকিল ছিল আমাদের। 2,000 লোক ঘিরে, তার থেকে ইট পাটকেল ডান্ডা দিয়ে মারছে, তার মাঝখানে কতগুলো গাড়ি ভাঙলো। তো এরা আমরা দেখতাম সাধারণ মানুষের যেন আইনের উপর থেকে ভরসায় উঠে গেছিলো, পুলিশের উপর থেকে ভরসায় উঠে গেছিলো। কমপক্ষে সেটা ফিরিয়ে আনা হোক। দিলীপদা, বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, তিনি মমতা ব্যানার্জির দেওয়া বিয়েবাড়ির উপহারটা পর্যন্ত পাঠিয়ে দিচ্ছেন। এ কি অবস্থা ভাবুন। দেখুন, সেই প্রাইজ রিহার্স গ্যাং হয়েছিল একবার, আমরা দেখেছিলাম। নেওয়ার সময় নিয়ে নেন, আবার নাটক করে ফেরত দেন। তখন নিয়েছিলেন কেন? যদি ওনার প্রতি এত আপনাদের ছিল, ঘৃণা ছিল, নেওয়া উচিত হয়নি? তাদের পদ, তাদের টিকিট, তাদের পয়সা সব নিয়ে মান সম্মান কামিয়েছেন। আজকে যারা প্রতিবাদ করছেন, তো সে অধিকার আছে আপনাদের বেরিয়ে আসার করার, কিন্তু এই ধরনের ড্রামা করার কি মানে হয়? কুণাল ঘোষ বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে পরচুলা করেন আর তার বউ হচ্ছে চলতি ফিরতি বিউটি পার্লার। দেখুন, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা আমাদের রুচিতে বাধে। আমিও অনেককে বলেছি যখন তারা আমাকে অ্যাটাক করেছে। আজকে পার্টির মধ্যে ওদের এই ধরনের চুলটানাটানি হচ্ছে, আমি জানি না কোথাও অবধি যাবে এটা। পার্টির কালচারটাই সামনে আসে। হতাশায় লোকে অনেক কিছু বলছেন, করছেন। আমাদের কর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হতো। তৎকালীন টিএমসির নেতারা, ববি হাকিম, কুণাল ঘোষরা বলতেন বিজেপি লোকের হতাশায় সুসাইড করছে। আজ হতাশা কাকে বলে দেখুন।
তৃণমূলের অন্দরের বৈঠক, আমি জানি আপনি অন্দরের বৈঠক নিয়ে কথা বলবেন না, তবু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে বারবার ঝগড়া লেগে যাচ্ছে। আমি জানি না কেন ঝগড়া হচ্ছে, কার সঙ্গে ঝগড়া, দুজনেই মহামন্ত্রী। আমরা এর আগে পার্থবাবু কুণালবাবুর ঝগড়াও দেখেছি, কল্যাণবাবুর সঙ্গে অন্যান্যদের এমপিদের সঙ্গে ঝগড়া দেখেছি। এটাই বোধহয় ওই পার্টির কালচার, ঝগড়া করা, গালাগালি করা, মুখে যা আসে যাকে ইচ্ছা বলে দেওয়া। এটার বিসর্জন হওয়া খুব দরকার আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যদু বংশ নিজেরা নিজেদের মধ্যে সংঘাতে শেষ হয়ে গিয়েছিল। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ 26-এ হলো, যার ফল আমরা 4 তারিখ দেখলাম, এবার কি গোটা তৃণমূল কংগ্রেস দলটা যদু বংশের মতো হয়ে যাবে? এই যে যদুবংশ ধ্বংস হয়েছিল যে পদ্ধতি, সেটাকে মুসল পর্ব বলা হয়। আমরা আগের থেকেই বলেছিলাম যে টিএমসির মুসল পর্ব শুরু হয়েছে, তার প্রত্যক্ষদর্শী আমরা মহাভারত দেখিনি, শ্রীকৃষ্ণের যদুবংশকে দেখিনি, কিন্তু এই কুরুবংশকে দেখছি কীভাবে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, সৌগত রায় বলছেন আজ পর্যন্ত মমতার সঙ্গে আছি, কাল কি হবে জানি না। অনেকেই বলবেন, পরিস্থিতির দিকে তাকিয়ে আছেন, অপেক্ষা করুন। চলুন, ধন্যবাদ। কি হিন্দি নিবি?